আমার গণিত পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে আজকে আমরা 157 নম্বর পৃষ্ঠা থেকে 161 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির উপরে আলোচনা করব। এখানে আমরা কি কি পাবো? এখানে আমরা পাবো ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ বিষয়টাই, ভগ্নাংশের মধ্যে যে শ্রেণী বিভাগগুলি রয়েছে এই শ্রেণী বিভাগগুলির সঙ্গে আমরা মিল খুঁজে পাবো। দশমিক ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ আবার তিন প্রকারের: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এই যে সামান্য ভগ্নাংশের যে তিনটে পার্ট রয়েছে এই তিনটে পার্টের সাথে দশমিক ভগ্নাংশের সাথে একটা মিল খুঁজে পাওয়া বা সম্পর্ক খুঁজে পাওয়া, এই সামান্য ভগ্নাংশ তার তিনটে পার্ট এর সাথে মিল খুঁজে পাওয়া, এই মিলটাকে আমরা কিভাবে খুঁজে পাবো এবং দশমিক ভগ্নাংশকে দেখে কিভাবে বলে দিতে পারবো যে এটা কোন প্রকারের সামান্য ভগ্নাংশ হতে পারে এবং দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে গেলে তার মান কত হতে পারে সেটা নির্ণয় করে দেখতে হবে আমাদের। তাহলে আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে খাতা পেন রেডি রাখো, আমি যা বোর্ডে করব সেটাকে নোট ডাউন করবে এবং ভালোভাবে বুঝে নেবে যাতে এই গুরুত্বপূর্ণ পার্টটা তুমি ভালো শিখতে পারো, পরীক্ষার হলে তুমি যেন কোনো অঙ্কে ভুল না করো। প্রথমে আসবো দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কিভাবে যেতে হয়। তাহলে দেখো, একটা দশমিক ভগ্নাংশ আমি মনে করি 2.51, এই যে 2.51 এটা তো দশমিক ভগ্নাংশ, আমরা দেখেই বুঝতে পারছি। এবার এই দশমিক ভগ্নাংশ থেকে আমাকে সামান্য ভগ্নাংশে যেতে হবে। এবার সেটা প্রকৃত না অপ্রকৃত না মিশ্র এটা এখন দেখব না, একটু পরে আমরা সেটা বুঝবো। তাহলে এখান থেকে যখনই আমরা চলে যাব সামান্য ভগ্নাংশে তখন কি করব? এই 251 একে বসিয়ে দেব, মনে করব দশমিক নেই। এই যে দশমিকটা তুলে দিলাম এখানে এসে, এর জন্য কি করতে হবে? দশমিকের জন্য এখানে একটা 1 বসাবো। দশমিকের ডান দিকে একটা দুটো কটা অঙ্ক আছে? দশমিকের ডান দিকে এখানে কটা অঙ্ক পাচ্ছি? দুটো, তাই তো? কটা আছে দশমিকের পরে? একটা দুটো, তাহলে দুটোর জন্য দুটো শূন্য বসাবো। এই যে ভগ্নাংশটা আমরা পেলাম এই ভগ্নাংশটাকে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ, এটা সামান্য ভগ্নাংশ। আর এই যে ভগ্নাংশটা পেলাম এখানে দশমিক আছে তাই এটা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ আর এই সামান্য ভগ্নাংশ এই দুটোর মান সমান, অর্থাৎ এবার আমরা কি লিখতে পারবো? 2.51 ইকুয়াল টু 251/100। এই যে সামান্য ভগ্নাংশটা আমি পেলাম এই সামান্য ভগ্নাংশের মানও যা এর মানও তাই। কেন? কারণ এটা দিয়ে যা নির্দেশ করছে এটা দিয়েও কিন্তু তাই নির্দেশ করছে। সেটা কিভাবে একটু পরে তোমাকে বলছি। এবার আসা যায় এই ভগ্নাংশটা কোন প্রকারের ভগ্নাংশ। দেখো, এই ভগ্নাংশের লব 251, হর 100। তাহলে বলো তো উপরের 251 বেশি নাকি নিচের 100টা বেশি? কোনটা বেশি? 251 বেশি, অর্থাৎ উপরেরটা বড় নিচেরটা ছোট, লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে সামান্য ভগ্নাংশে যখনই আমরা আসলাম দশমিক ভগ্নাংশ থেকে তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ হলো। এই অপ্রকৃত ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে দেওয়া যাবে, আমরা সেটার নিয়ম জানি, আজকেও দেখব। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে সরাসরি মিশ্র ভগ্নাংশে আমরা যেতে পারছি না, সামান্য ভগ্নাংশে যখন আসছি সেটা কি হচ্ছে? সেটা অপ্রকৃত হচ্ছে অথবা প্রকৃত হবে। এবার দেখো 0.53 এ একটা দশমিক ভগ্নাংশ, এটাকে কি লিখবো? এই দশমিক বিন্দুকে বাদ দিয়ে আমি কি লিখবো? 53, 0 বাম পাশে লেখা না লেখা সমান। দশমিকের জন্য এখানে একটা 1 বসাবো, একটা অঙ্ক দুটো অঙ্ক তার জন্য এই বসালাম। তাহলে 53/100। তাহলে আমরা বলতে পারি 0.53 সমান সমান 53/100। এই জায়গাটা লক্ষ্য করো, 53 লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ দুটোতে আমরা দশমিক ভগ্নাংশ থেকে সরাসরি যেতে পারি। মিশ্র ভগ্নাংশে আমরা সরাসরি যেতে পারিনি, সেক্ষেত্রেও যাওয়ার একটা নিয়ম আছে। সেই নিয়মটা জানতে গেলে আমাদের এবার বুঝতে হবে যে দশমিক ভগ্নাংশ থেকে আমরা বলে দিতে পারবো এটা প্রকৃত না অপ্রকৃত।
যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে মিশ্র ভগ্নাংশে তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি দশমিক ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ডাইরেক্ট মিশ্র ভগ্নাংশে যেতে পারবো। এটুকু বুঝতে হবে যে দশমিক ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যাচ্ছে কিনা এই দশমিক ভগ্নাংশ দেখে কি বোঝা গেছে? যায়নি, কারণ আমাকে আগে এই জায়গাটা তৈরি করতে হয়েছে। এই তৈরি করার পরে আমি বলতে পেরেছি অপ্রকৃত। কিন্তু আমি এইটা দেখে আর এইটা দেখে বলে দেব যে এটা প্রকৃত ভগ্নাংশ হবে না অপ্রকৃত হবে, এটা প্রকৃত হবে না অপ্রকৃত হবে। যদি আমি দেখে বলা শিখতে পারি তাহলে আমি এটা থেকে ডাইরেক্ট মিশ্র ভগ্নাংশেও যেতে পারবো। তাহলে কি দেখে বুঝবো যে এটা প্রকৃত না অপ্রকৃত? আগে সেই জায়গাটায় আসা যাক। দশমিক ভগ্নাংশ দুই প্রকারের হবে। কি? এক নম্বর, যদি দশমিক ভগ্নাংশের মান একের বেশি হয় তাহলে সেই দশমিক ভগ্নাংশ অপ্রকৃত এবং মিশ্র হতে পারে। কি বললাম? কোন দশমিক তুমি যদি খাতায় এখন নোট করো তাহলে এইভাবে লেখো, কোন দশমিক ভগ্নাংশের মান যদি একের বেশি হয় তাহলে সেই দশমিক ভগ্নাংশ অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে এইখানে সামান্য ভগ্নাংশ যখন আমি লিখব, সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে দুটো পার্টে যেতে পারে। যদি দশমিক ভগ্নাংশের মান একের বেশি হয় তাহলে সেটা হয় অপ্রকৃত না হলে মিশ্র, এই দুই প্রকারের সামান্য ভগ্নাংশে পরিণত করা যাবে। আর দ্বিতীয় কথা, যদি দশমিক ভগ্নাংশের মান একের থেকে কম হয় তাহলে তাকে সামান্য ভগ্নাংশে নিলে সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। এবার একের থেকে কম না বেশি এটা কিভাবে বুঝবো? যদি এরকম থাকে 3.21, 4.53, 1.29 আর 0.15, এই যে কতগুলো ভগ্নাংশ লিখলাম, দেখো প্রথমটার ক্ষেত্রে বিচার করি, কি আছে? 3.21 অর্থাৎ তিনটে গোটা বস্তু, তারপরে 100 ভাগের 21 ভাগ, ওই সমমাপের চারটে গোটা বস্তু, ওই চারটে গোটা বস্তু সমান মাপের আর একটা গোটা বস্তু এনে 100 ভাগ করলে 53 ভাগ। তাহলে চারটে গোটা বস্তু, তিনটে গোটা বস্তু, একটা গোটা বস্তু, এগুলোকে তো নিয়ে নিচ্ছি, এগুলো নেবার পরে আরো বেশি কিছু নিচ্ছি, তাহলে মানটা একের বেশি। তাহলে 1 পয়েন্ট সামথিং এটাই একের বেশি হয়ে যাবে। এই ক্ষেত্রগুলোতে কি হচ্ছে? এগুলো সবই কিন্তু একের বেশিকে নির্দেশ করছে। আর একের কম নির্দেশ করবে কে? একের কম নির্দেশ করতে গেলে তাকে অবশ্যই আমাদের 0 পয়েন্ট হতে হবে। 0.72, 0.59 এগুলো সবই কিন্তু একের থেকে কম। অর্থাৎ আমরা বলতে পারবো এই যে দুটো পেলাম, এই দুটো থেকে আমরা প্রকৃততে যেতে পারবো। এই দুটো একের কম নির্দেশ করছে। আর এখানে যে তিনটে লিখেছি, এইখানে 1.27 লিখলাম, তাহলে এই তিনটে কি করছে? এই তিনটে থেকে আমরা হয় মিশ্র না হলে অপ্রকৃত এখানে যেতে পারবো। তাহলে এবার আমি একটা প্রশ্ন করছি তোমাদের, এবার এই প্রশ্নটার উত্তর দাও। একটা ভগ্নাংশকে আমি এখানে লিখলাম, এখানে ভগ্নাংশটা হচ্ছে 1.02। বলো তো এটা একের বেশি না কম? একের বেশি। এইখানে আরেকটা লিখছি 0.97, বলো তো এটা একের বেশি না কম? একের কম। তাহলে একের কম না বেশি চেনা শিখে গেছি। পয়েন্টের আগে দেখতে হবে জিরো আছে না অন্য কোনো সংখ্যা আছে। যদি পয়েন্টের আগে জিরো থাকে তাহলে একের কম, পয়েন্টের আগে 1 বা 2, 3, 4 যাই থাকুক না কেন একের বেশি। তাহলে এবার আমরা সরাসরি প্রশ্ন করছি আমি, যে এই ভগ্নাংশটা যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই আমি একে, তাহলে সেটা কি হবে? হয় অপ্রকৃত হবে না হলে মিশ্র হবে, আর এটা প্রকৃত হবে। এবার সরাসরি মিশ্রে যাব বলেছিলাম, তাহলে এখান থেকে অপ্রকৃততে যেতে হবে। এখান থেকে অপ্রকৃততে যখন যাব তখন কি হবে? 102 বাই এই দশমিকের জন্য একটা দুটো অঙ্ক আছে, এই হলো অপ্রকৃত। এর থেকে মিশ্রতে আসব, এই যে 1 দশমিক যেটা থাকবে সেটাকে 1 পূর্ণ লিখবো। এখানে কি করব? 202। এবার একটা দুটো অঙ্ক আছে, তাহলে এখানে 100 লিখবো। তাহলে 1 পূর্ণ 2/100, এই 1 পূর্ণ 2/100 এর মানও যা, আর 102/100 এর মানও তাই, এই দুটো সমান সমান।
কিভাবে সমান সমান তোমরা আগেই শিখে নিয়েছো, 100 গুণ 1 100 যোগ 2 102/100, এইভাবেও তোমরা শিখে নিতে পারো এই দুটোর মান সমান। তাহলে দশমিক ভগ্নাংশ থেকে অপ্রকৃততে সরাসরি যাওয়া যায়, মিশ্রতেও সরাসরি যাওয়া যায়। এবার এখান থেকে প্রকৃততে তুমি জানো 97 দশমিকের জন্য 1, একটা দুটো অঙ্ক এই, তাহলে 97/100। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ থেকে অপ্রকৃত, মিশ্র, প্রকৃত 3 প্রকার ভগ্নাংশেই যাওয়াটা শিখে গেলাম। তাহলে আরেকবার আমরা একটু দেখে নিই। দশমিক ভগ্নাংশের মান যদি 1-এর থেকে কম হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ কনভার্ট করা সম্ভব। যদি 1-এর বেশি হয় অপ্রকৃততেও যেতে পারি, মিশ্রতেও যেতে পারি, আমার যেমন ইচ্ছা তেমন ভাবে। এবার দেখো এখানে লিখলাম 3.2, এটাকে অপ্রকৃততে নাও। অপ্রকৃততে যখন নেব তখন কি হবে, তখন এখানে 32 লিখবো, পয়েন্টের জন্য 1 লিখবো, এই একটা অঙ্কের জন্য এই লিখলাম। একে মিশ্রতে নিয়ে যাও, 3 পূর্ণ 2 দশমিকের পরে কয়টা অঙ্ক, একটা অঙ্ক, 10 হবে। সরাসরি চলে গেলাম। এবার প্রকৃততে যাব, তাই তো? প্রকৃততে গেলে 0.51 সমান সমান 51/100। তাহলে এই জায়গাটুকু আমরা কমপ্লিট করলাম। এবার আমরা যাব সরাসরি বইতে। বইয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোকে আমরা করার চেষ্টা করব। এবার আমাদের বইয়ে যে চার্টটি রয়েছে এই চার্টে আমরা কি পাচ্ছি, 3টে করে জায়গা পাচ্ছি। এক হচ্ছে দশমিক ভগ্নাংশ এখানে, আর তার পরের পার্টে পাচ্ছি হয় প্রকৃত না হলে অপ্রকৃত, কখন হয় আমরা জানি, আর মিশ্র ভগ্নাংশ এই পার্টে পাচ্ছি। তো প্রথম যে সমস্যাটি রয়েছে সেটাকে আমি বোর্ডে লিখেছি 0.025। জিরোটা দেয়নি বইতে, দিয়ে নেওয়া ভালো। এবার এইটার থেকে আমি বুঝতেই পারছি এখানে প্রকৃত হবে, প্রকৃত ভগ্নাংশ হবে, এটার থেকে এখানে যেতে বলেছে। তাহলে কি করব, 25 লিখবো, এখানে দশমিকের জন্য এখানে একটা 1 বসাবো, একটা দুটো 3টে অঙ্ক আছে এই এখানে বসিয়ে দেব। যখনই প্রকৃত ভগ্নাংশ হবে তখন মিশ্র ভগ্নাংশের ঘরে ক্রস চিহ্ন দিয়ে দেব, ওখানে আর কিছু বসানো যাবে না। এবার দেখো পরের যে সমস্যাটি রয়েছে সেখানে দশমিক ভগ্নাংশ নেই, অর্থাৎ আমরা আজকে যা শিখলাম তার উল্টো প্রসেস এবার আমরা এখানে দেখব। দশমিক ভগ্নাংশটা নেই, এখানে অপ্রকৃত ভগ্নাংশ দিয়েছে 2098/1000, এটা দিয়েছে। এবার এখান থেকে মিশ্রতে যেতে হবে, এখান থেকে দশমিককে আসতে হবে। এবার দেখো আমি মিশ্রতে আগে যাব না, মিশ্রতে এখানে দিয়ে দিয়েছে কিন্তু আমি যাব না। আমি কি করব, দশমিকে আসব। একটা দুটো 3টে, এখানে দশমিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে বসবে, তাহলে 2098। এখানে দশমিক ডান পাশে থাকে। আমরা জানি যে কোনো সংখ্যা যখন পূর্ণ সংখ্যা হয় তার ডান পাশে একটা দশমিক থাকে। একটা দুটো 3টে শূন্য দিয়ে ভাগ করেছি, 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে চলে আসবে। তাহলে এই যে অপ্রকৃত ভগ্নাংশ এর মানটা দশমিক ভগ্নাংশে আসলে 2.098 এটা হবে। এবার এইখান থেকে আমি আবার মিশ্র ভগ্নাংশে চলে যাচ্ছি, কারণ এটা 1-এর বেশি, 1-এর বেশি হলে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়। 2 পূর্ণ 098, জিরোটা লিখলাম না, 1-এর পরে 3টে শূন্য হবে, কেন, এখানে দশমিকের পরে 1 2 3টা আছে, তাহলে 3টে শূন্য দিলাম। তাহলে দেখেছো একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকলে সেখান থেকে আমরা দশমিক ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ দুটোতেই যেতে পারছি। এরপরের অঙ্কটা কি আছে, একটা মিশ্র ভগ্নাংশ আছে, এবার অপ্রকৃত এবং দশমিক দুটোই করতে হবে। 3 দাগের অঙ্কটা মানে 3 নম্বর ঘরে যেটা আছে, মিশ্র ভগ্নাংশের মানটা কত আছে দেখো। মিশ্র ভগ্নাংশের মান দিয়েছে 4 পূর্ণ, এখানে দিয়েছে 4 পূর্ণ 325, উপরে 325 আর নিচে আছে 1 3টে শূন্য। এখান থেকে মিশ্র থেকে সরাসরি আমি আগে দশমিকে আসব। 4 পূর্ণ মানে 4 পূর্ণ বলেছে, আমি এখানে 8 পূর্ণ করে দিলাম, 4 পূর্ণ। তাহলে 4 পূর্ণ মানে 4 দশমিক, 4 দশমিক। এখানে কটা আছে অঙ্ক, একটা দুটো 3টে শূন্য আছে, উপরেও 3টে অঙ্ক আছে, তাহলে 3 2 5। যদি উপরে কম থাকতো তাহলে কি করতাম, যদি 25 থাকতো তাহলে এরকম করে নিতাম, এখানে একটা শূন্য বসিয়ে দিতাম,
যেহেতু ওখানে উপরেও 3টে নিচেও 3টে শূন্য আছে, তাহলে আমি বুঝতে পারছি 3 2 5 এটাই হবে। এই তাহলে প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে আমি দশমিকে চলে আসলাম। দশমিক থেকে এবার অপ্রকৃততে যাওয়া আমার কাছে কোনো ব্যাপার না। আমি কি করব, 4 3 2 5 এটা লিখবো, বাই এই দশমিকের জন্য এটা 1 বসাবো, 1 2 3, একটা দুটো তিনটে, এই আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এইখানে যে কটা সমস্যা রয়েছে, যে দশমিক থাকলে প্রকৃত অপ্রকৃত মিশ্র, অপ্রকৃত থাকলে সেখান থেকে মিশ্র, সেখান থেকে দশমিক, আবার মিশ্র থাকলে সেখান থেকে দশমিক, দশমিক থেকে অপ্রকৃত, এইভাবে আমরা এখানে সবকটা সমস্যা সমাধান করতে পারবো। এখানে সমস্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এইখানে যে 7টা সমস্যা আছে, এই 7টা সমস্যা তোমার এইচডব্লিউ থাকলো, তুমি খাতায় এক্ষুনি এইচডব্লিউটা কমপ্লিট করে ফেলবে। আসবো পরের পৃষ্ঠা 158 পৃষ্ঠা। এখানেও তাই আছে যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশটা দেওয়া আছে, এখান থেকে দশমিকে যাব, এখান থেকে মিশ্রতে আসব। এখানে আছে 3টে, অর্থাৎ 7 + 3 সমান সমান 10টা। এই 10টা অঙ্ক এই বক্সের মধ্যে যা আছে এটাকে তুমি এইচডব্লিউ হিসেবে এখনই কমপ্লিট করবে। আমি যখন জমা করতে বলবো তখনই জমা করবে। যাব এবার পরবর্তী পার্টে, নিচের সমস্যাগুলি সমাধান করো। এক দাগে কি আছে? এক দাগে আছে যে আমার মা দোকান থেকে 2.575 কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন, কিন্তু পরে আবার বাবাও 3.150 কিলোগ্রাম চিনি এনেছেন। তাহলে মোট কত কিলোগ্রাম চিনি আনা হলো? অর্থাৎ দশমিক সম্বলিত সংখ্যা দিয়ে যোগ বিয়োগ, দশমিক সম্বলিত সংখ্যার যোগ অথবা বিয়োগ অথবা গুণ, এগুলোকে কিভাবে আমরা করতে পারি প্রশ্নের অঙ্ক, গল্পের অঙ্কের সাহায্যে আমরা সেটাকে এবার দেখে নেওয়ার চেষ্টা করব। এক দাগের সমস্যায় যেটা বলেছে তার উত্তর আমরা বইতেই পেয়ে গেছি। যোগ করতে হবে, কেন? বেড়ে গেছে। আমরা জানি বাড়লে যোগ, কমলে বিয়োগ, এই জায়গাটা তো তোমাদের আগেই শেখা আছে। তাহলে সেটা নর্মাল সংখ্যার ক্ষেত্রে হোক, দশমিক সংখ্যার ক্ষেত্রে হোক, এখানে যোগ অঙ্কটা করে দিয়েছে যে তুমি 2.575 কিলোগ্রাম চিনি কিনেছো, বাবা আবার কিনেছে 3.150 কিলোগ্রাম, এই দুটোকে যোগ করে দিয়েছে, এখানে মোট চিনির পরিমাণটা বের করেছে। আমি আর এক দাগের অঙ্কটা এখানে করিনি, আমি করেছি 2 দাগের অঙ্কটা। 2 দাগে কি বলছে যে আজ আমি আমার জেঠুর বাড়ি যাব, জেঠুর বাড়ি সূর্যদের বাড়ির পাশে, তাই আমি কি করেছি, বাড়ির থেকে বেরিয়ে 1.223 কিলোমিটার পথ হেঁটে হেঁটে গেছি, গিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালাম, ওখান থেকে বাসে উঠলাম 11.272 কিলোমিটার পথ বাসে করে গেলাম, বাসের থেকে নামলাম সূর্যদের বাড়ির কাছে সাহেব বাগানে, সেখান থেকে আবার 0.351 এত কিলোমিটার পথ আমি হেঁটে হেঁটে চলে আসলাম, দেখলাম একটা বট গাছ, বট গাছের গোড়ায় সূর্যদের বাড়ি। তাহলে এবার বলতে হবে আমি আমার বাড়ির থেকে মোট কত দূরত্ব গেছি, এইটুকু গেছি, এইটুকু গেছি, এইটুকু গেছি, সব কটাকে মিলিয়ে মোট কত গেছি, কি করব, বিয়োগ করব, কি করব, যোগ করব। তাহলে যোগটা কি দশমিক দেখে ঘাবড়ে যাব? না, দশমিক দেখে কোনো ঘাবড়ানোর কথা না, দশমিক নেই, পরপর যোগ করে যাও। 3 আর 2 5 আর 1 6, 2 আর 7 9, 9 আর 5 14, 4 হাতে 1, 3, 3 আর 2 5 আর 3 8, 1 আর 1 2, এই 1, কোথাও দশমিক নেই। এবার 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে জায়গাটা দশমিক রয়েছে এই সোজাসুজি একটা দশমিক বসিয়ে দাও, তাহলে 12.846 কিলোমিটার হয়ে গেল। এটা কিলোমিটারটা এখানে লিখলাম। এই তাহলে আমি বাড়ির থেকে 12.846 কিমি পথ গেলাম, কিমি আর কিলোমিটার একই। এবার আমি একটা কথা বলছি, সেটা লক্ষ্য করেছো নিশ্চয়ই, 12.846 বলিনি, 12.846 এইভাবে বলবে। দশমিকের পরে 1.223 বলা যাবে না, 1.223, 11.272 বলা যাবে না, 11.272 বলতে হবে, 0.0.351 বলতে হবে। এ কটাকে যোগ করে 12.846 কিলোমিটার হলো, বাড়ির থেকে আমি অত দূরে গেছি। এরপরে দেখো 3 দাগ 4 দাগ 5 দাগে যে সমস্যাগুলি এখানে আছে, এই সমস্যাগুলি তোমার জন্য থাকবে এইচডব্লিউ থাকবে, অর্থাৎ 1 থেকে 5 এই সবকটা তোমার এইচডব্লিউ এখানে থাকছে।
এরপরে চলে আসব, আবার বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করি। নিচের সমস্যাগুলিতে এখানে এই এক দাগে দিয়েছে 1 2 3 তিনটে সমস্যা। এইরকম ভাবেই পড়ার পরে তোমাকে বুঝতে হবে যোগ করব না বিয়োগ করব, অথবা দুইবার যোগ করে এইখানে কিছু যোগ করলাম এখানে কিছু যোগ করলাম তাদের বিয়োগ করে দিতে বলতে পারে। এগুলোকে তোমার বাড়ির থেকে সমাধান করতে হবে। এগুলো খুব একটা কঠিন অঙ্ক না। এই অঙ্কগুলো যে পদ্ধতিতে আমি করলাম 2 দাগ সেই পদ্ধতিতে করলে মিলে যাবে। আমরা দেখব ছোট থেকে বড় সাজাই, এই ছোট থেকে বড় সাজাইটা আমাদেরকে দেখতে হবে। এবার তাহলে চলো দেখি যে দশমিক বিন্দু সম্বলিত সংখ্যার ছোট থেকে বড় কিভাবে সাজাতে হয়। এখানে আমরা পাচ্ছি ক থেকে চ, ক খ গ ঘ উম চ, 6টা অঙ্ক আছে। 6টার মধ্যে আমি চ দাগের অঙ্কটাকে বেছে নিলাম, বাকিগুলো সবই তোমার এই ক থেকে চ HW থাকবে। আগে এটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি যে 108 106 108 108.003 106.921 108.903। তাহলে প্রথমে আমরা লক্ষ্য করব দশমিকের আগেরটা। তাহলে 108 বড় না 106 বড়? 108 বড়। আবার 108 বড় না 108 বড়? দুটোই সমান। দুটো সমান হলে কি করব, আর আগেরটা বড় পেয়ে গেলে কি করব? তাহলে এই তিনটের মধ্যে 108 106 108 সবচেয়ে ছোট কে? 106। তাহলে আমি বুঝে গেলাম 106.921 এটা সবচেয়ে ছোট, তাই তো? এটা সবচেয়ে ছোট। এরপরে এই দুটোর বিচার করব। এই দশমিকের পরে এইগুলোকে লক্ষ্য করব, 003 903। আমি মনে করবো এবার দশমিক নেই, 3 ঘর পর্যন্ত দুটোই আছে, 3 ঘরই থাকতে হবে অথবা 2 ঘরই থাকতে হবে, সবকটাতে যা থাকবে তাই থাকতে হবে। তাহলে এই দুটোতে 3 ঘর করে আছে। 003 মানে শুধু 3, আর 903 মানে হচ্ছে 903। এই দুটোর মধ্যে ছোট কে? এবার 3 ছোট, তাহলে এটা ছোট। এরপরে লিখবো 108.003। এবার এর থেকে বড় কে? এ। তাহলে এবার এটা লিখবো, এবার এর থেকেও বড় হচ্ছে 108.903। তাহলে এটা সবচেয়ে ছোট, তারপরে বড়, তারপরে বড়। এইভাবে তুমি ক থেকে চ পর্যন্ত দশমিকের আগে এবং দশমিকের পরে এটা দেখে নির্ণয় করে ফেলবে। যাব পরের পৃষ্ঠাতে। একটি পূর্ণ সংখ্যাকে বা একটা দশমিক সম্বলিত সংখ্যাকে 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে, এই যে 10 100 1000 অর্থাৎ একের পরে কিছু শূন্য দিয়ে ভাগ করা। এই ভাগটা করার জন্য তোমাকে ভাগ অঙ্ক করতে হবে না, তোমার জাস্ট দশমিক বিন্দুকে সরিয়ে দিতে হবে। এবার বিষয় হচ্ছে, প্রথম যে অঙ্কটা আমরা বইতে পেয়েছি, এখানে 7কে ভাগ করতে বলছে 100 দিয়ে। এখানে দশমিক কই? নেই, তাহলে তো মুশকিল। দশমিক সরাবো। এখানে যদি এরকম থাকতো যে 7.72 ভাগ 10, তাহলে বিষয়টা সহজ হতো। দশমিক আছে এখানে, একের পরে কটা শূন্য? একটা। দশমিককে 1 ঘর বাঁদিকে সরিয়ে দেবো, তাহলে সেটা কত হবে? দশমিককে 1 ঘর বাঁদিকে সরালে 72.316, 1 ঘর বাঁদিকে সরে গেল। এখানে তো দশমিক নেই, তাহলে কি করব? এক্ষেত্রে তোমার কি করতে হবে? দশমিক আছে, সবকটাতেই আছে, এটাকে অদৃশ্য দশমিক বলে। ডান পাশে একটা দশমিক থাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও, তাই সকল পূর্ণ সংখ্যাকে বলা হয় দশমিক সম্বলিত সংখ্যা। তাহলে এবার এখানে দশমিককে কয় ঘর সরাবো? 1 ঘর 2 ঘর। 7-এর এখান থেকে 1 ঘর 2 ঘর এখানে দশমিককে নিয়ে আসবো। এবার এখানে 2 ঘর সরানোর জন্য এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে। এখানে 1 ঘর সরাবো, 7-এর এখান থেকে এখানে নিয়ে আসবো, এখানে দশমিক বিন্দুটাকে এখানে নিয়ে আসবো। এই এখানে 3 ঘর সরাতে হবে। তাহলে 7কে এখানে লেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে দশমিক দাও, এই দুটো শূন্য দিয়ে দাও। তাহলে তোমার ভাগ না করেও তুমি ভাগ অঙ্কে পৌঁছে যেতে পারছো তো। এবার দেখো বইয়ে অঙ্ক করতে দিয়েছে, নিজে করার চেষ্টা করো। এইভাবে 12কে দেখিয়েছে আর 7কে দেখিয়েছে। এবার তোমাকে নিজে করতে বলছে 1-এর ক দাগ। 1-এর ক দাগে বলছে তুমি নিজে করো, 5কে ভাগ করো, 5কে 100 দিয়ে ভাগ করো। 1-এর ক দাগ বলছে 5কে ভাগ করো 100 দিয়ে, সমান সমান কি করব? 5কে এখানে বসাবো, 1 ঘর 2 ঘর, দুটো শূন্য আছে, এই হলো। দশমিক কয় ঘর বাদিকে সরালাম? এখান থেকে 1 ঘর 2 ঘর, 2 ঘর সরেছে। এরপরে
এখানে ঠ দাগ, ঠ দাগে কি বলছে দেখো তো। ঠ দাগ একের ঠতে আছে 900 ভাগ 1000, 900 ভাগ 1000। এই তাহলে আমি কি করব, এই 900 কে এখানে বসাবো, এখানে দশমিক আছে 1 2 3, এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে বসিয়ে দেব। এই এটা হবে উত্তর। এটাও রাখতে পারো, অথবা 0.9ও রাখতে পারো, এই শূন্য দুটোর দাম থাকে না, এটাও রাখতে পারো, এটা তোমার উত্তর হয়ে যাবে। এইভাবে তুমি ক থেকে ঠ পর্যন্ত তোমার এইচডব্লিউ থাকলো। আজকে ক্লাস শেষ হওয়ার পরেই তুমি এইচডব্লিউ কমপ্লিট করে ফেলবে। এবার যাব টাকা পয়সা। 2 দাগে 44 পয়সা সমান সমান কত টাকা, 44 পয়সা সমান সমান কত টাকা। এইবার তোমাকে একটা সম্পর্ক রাখতে হবে যে টাকা আর পয়সা, এই সম্পর্কটা তোমাকে জানতে হবে যে টাকা থেকে পয়সা কি করতে হয় আর পয়সা থেকে টাকায় কি করতে হয়। আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা আমরা জানি। তাহলে টাকা থেকে যখন পয়সায় যাব, টাকা থেকে যখনই আমি পয়সায় যাব তখনই 100 দিয়ে গুণ করব, আর যখনই আমি পয়সা থেকে টাকায় যাব তখনই 100 দিয়ে ভাগ করব। এটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার এই অঙ্ক করা কোনো ব্যাপার না। 44 পয়সা সমান সমান কত টাকা এটা বলেছে, বলো আমার সাথে সাথে। টাকা থেকে পয়সায় গেলে 100 দিয়ে গুণ, পয়সা থেকে টাকায় গেলে 100 দিয়ে ভাগ। তাহলে প্রথম অঙ্কটা কি আছে, 44 পয়সা আছে না? প্রথমটা কি আছে দেখো তো, 2 এর কতে, 2 এর ক বলছে 44 পয়সা সমান সমান 44 ভাগ 100 টাকা, এই আছে না? টাকায় চলে গেলাম, সমান সমান এই 44কে বসাও, দশমিক বিন্দু 2 ঘর বাঁদিকে সরাও, 1 ঘর 2 ঘর, এই 2 ঘর বাঁদিকে, এত টাকা। উত্তর পেয়ে গেছি। এবার বলা হলো টাকা থেকে পয়সা, যা এখানে দিয়েছে পয়সা থেকে টাকায় যেতে বলেছে, টাকা থেকে পয়সা বলেনি। আমি একটা এক্সট্রা অঙ্ক দেখাচ্ছি। 107 টাকা সমান সমান কত পয়সা, সমান সমান 107 ইন্টু 100, এই পয়সা হয়ে গেল। আর এই গুণটা করার দরকার হয় না, 107-এর পরে এখানে যে কটা শূন্য সে কটা বসিয়ে দিলে তত পয়সা হয়ে গেল। এটা আমরা এমনি জেনে রাখলাম, এটা আমাদের বইতে নেই। আমাদের বইয়ে 2 এর ক থেকে ক না, 2 দাগ 2 3 4 5, 2 এর ক না, 2 3 4 5, 2 3 4 5, হ্যাঁ 2 থেকে 5, এটাও তোমার এইচডব্লিউ থাকলো, কমপ্লিট করবে। তাহলে আজকের ক্লাসে আমি যতগুলো এইচডব্লিউ দিয়েছি সবকটা এইচডব্লিউ কে তুমি টোটালি কমপ্লিট করে ফেলবে। তারপরে তুমি এইচডব্লিউ নির্দিষ্ট সময়ে জমা করবে। আমরা পরবর্তী ক্লাসে অন্য বিষয়ে চলে যাব। আজকের মতো আমাদের ভগ্নাংশ মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। এই বিষয়ে আমাদের ধারণা সম্পৃক্ত করতে হবে, তার জন্য বারংবার অনুশীলন করবে। যে এইচডব্লিউ দিয়েছি, এইচডব্লিউটা কমপ্লিট হওয়ার পর পরবর্তী সময়ে আবার তুমি এই অঙ্কগুলোকে নতুন করে প্র্যাকটিস করবে। তাহলে আজকের মতো টাটা।